গেটেড লেখছেন ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, এটা ইংরেজি অক্ষরের নিচে ছোট করে বাংলা লিখছেন যেন সতীনের পুত্রের মতো। এই যে ইউলেবের সমস্ত জিনিস ইংরেজিতে, রাষ্ট্রভাষা বাংলা হলে সমস্ত জিনিস ইংরেজিতে হতে পারে না, এটা বেআইনি, সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। শিক্ষকদের বসার একটা ঘর নাই, এর চেয়ে লজ্জাজনক আর হইতে পারে না। হাউ ক্যান ইউ কল ইট এ ইউনিভার্সিটি ওয়্যার দেয়ার ইজ নো টিচার্স কমন রুম? আমাদের এখানে ইংরেজি মিডিয়াম পড়াবার প্রধান শত্রু হচ্ছে এটা বৈষম্যমূলক এবং সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী। চিনি মিশ্রিত স্প্রাইট, 7 আপ এগুলো দেওয়া হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা সবাই কোকা-কোলা খাচ্ছে। তাহলে আমি তো আর বাধা দিতে পারবো না, কিন্তু আমি জানি এইটা কোকা-কোলার সমাজতন্ত্র, এই দিয়ে সমাজতন্ত্র আমাদের হবে না। ডক্টর ইউনূসের দেশে দারিদ্র দূর হবে না যতদিন পর্যন্ত তার দেশে শিল্পায়ন না হয়। এরকম অনেক সেমিনার আমাদের ইউল্যাবে হয়েছে, এর আগেও হতো। আমরা অনেক স্টুডেন্টই এখানে অ্যাটেন্ডেন্সে জুজুর হয়ে অ্যাটেন্ড করি। এই যে স্টুডেন্টদের ভিতরে শিক্ষক কর্তৃক একটা কিন্তু জুজুর হয় যে আমরা একটা ক্লাস নিব না সামনে, তোমরা সেমিনারটা অ্যাটেন্ড করো। তারা কিন্তু স্বেচ্ছায় আসতেছে না, তারা একটা অ্যাটেন্ডেন্সের জন্য এলো, জাস্ট দিয়ে চলে গেল। এই যে একটা যে এখানেও একটা বৈষম্য আছে যে আসলে আমি এই সেমিনারটা তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এটা তাদেরকে না বুঝিয়ে তাদের ভিতরে একটা ভয় দেখাই দিলাম যে তুমি গেলে অ্যাটেন্ডেন্সটা পাবা। এই জায়গায় এই জুজুর ভয়ের পরিবর্তনটা আসলে কীভাবে শুরু করা উচিত? এইখানে যে কিছু অফিসাররা আছেন, তারাও তো মানুষ, তারাও তো কর্মচারী। দুনিয়ার সব জায়গাতে ট্রেড ইউনিয়ন মানে অফিসার্স এবং কর্মচারী, কর্মকর্তা এবং কর্মচারীদের কিন্তু সংগঠন থাকে। প্রথমে মনে হতে পারে যে এগুলি বোধহয় মহাবিপ্লবী কিছু, এগুলি বিপ্লবী কিছু নেই, বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো। এখন এই গত আন্দোলনের সময় দেখা গেছে ছাত্রদের বিভিন্ন দল আলাদা আলাদাভাবে ভাইস চ্যান্সেলরকে ধরছেন। তো ভাইস চ্যান্সেলর হতভম্ব, দু একবার আমাকে উনি বলেছেন যে এটা কী করে সামলাবো। আমি সামলার কাছে তাদের একটা প্রতিনিধি থাকতে হবে। আমাদের 4000 ছাত্রছাত্রী, তাদের তরফ থেকে 4 জন আসবে বা 5 জন আসবে বা 10 জন আসবে, এর বেশি আসলে আপনি ডিল করতে পারবেন না। তারা কিভাবে আসবে? তারাই তাদের দাবিগুলোর সারমর্ম নিয়ে প্রতিনিধি দল পাঠাবে। আপনার বঙ্গভবনে যখন যান সবাইকে ঢুকতে দেয়, একটা প্রতিনিধি দলকে ঢুকতে দেয়, তাহলে কে প্রতিনিধি হবে? এর জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে পিরিয়ডিক নির্বাচন। আমেরিকান নির্বাচন 4 বছর পর পর ওই মাসের নভেম্বরের প্রথম মঙ্গলবারে হয় কেন? এটা তাদের একটা ট্রেডিশন, তারা করেছে। এই হচ্ছে সেই আমেরিকা যারা মে দিবসকে ভুলিয়ে দেওয়ার জন্যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আপনার শ্রম দিবস করেছে। কানাডাতেও তাই করেছে। ইরেজিং হিস্ট্রি বলে একটা চমৎকার বই আছে, আপনার নেটের মধ্যে করতে পারবেন, ইরেজিং হিস্ট্রি। এটা কানাডাও করেছে, আমেরিকাও করেছে। কানাডা আমেরিকার স্বর্গ নয়, এগুলো শ্রমিকদের জন্য নরক। আমি তারপরেও বলে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীনে গিয়েও যদি বিদ্যা সংগ্রহ করতে হয় তাহলে আমেরিকা বা কানাডা থেকে সংগ্রহ করতে দোষকেই। তাদের কাছ থেকে যেটা শিখবো সেটা হচ্ছে এই যে ইউনিয়ন করতে দিতে হবে। এবং আমাদের এখানে যে পুঁজিবাদী চিন্তাও অবিকশিত এবং বললে অপ্রাপ্ত বয়স্ক এবং প্রায় জমিনদারি, তার কারণ তারা মনে কি শিক্ষক সমিতি করলে শিক্ষকরা সব বলে বিদ্রোহ করে সব টাকা নিয়ে যাবে, তা নয়। কিন্তু বরঞ্চ টাকা আরও বাঁচবে। বরঞ্চ শিক্ষকদের বসার একটা ঘর নাই, এর চেয়ে লজ্জাজনক আর হইতে পারে না। হাউ ক্যান ইউ কল ইট এ ইউনিভার্সিটি ওয়্যার দেয়ার ইজ নো টিচার্স কমন রুম? আই জাস্ট কুড নট ইমাজিন, আই ক্যান বিলিভ। এটা আশরাফ কাছে বিশ্বাস করতে পারছে না। একটা স্কুলেও তো থাকে অডিটোরিয়াম, তো নাই। এটাকে আমি অডিটোরিয়াম বানিয়েছি কি বলে, ছাত্রছাত্রীদের দুপুরের খাওয়ার অধিকারকে বঞ্চিত করে। এটাকে বলে ট্রেড অফ, একটা বাদ দিয়ে তার একটা করতে হয়। আজকে দুপুরে অনেকের খাওয়া হয় নাই, সুমন রহমান অবশ্য আমাদের খাওয়াইছে, জানি না টাকা আর ইউলেভেন না ইউনেস্কোর। যাকে আর আমরা খেয়েছি, আমরা নাফরমানি করতে পারবো না। যার নুন খেয়েছি তার গুণ গাবো। এখন সমস্যা হচ্ছে ইউলেভেরও প্রশংসা করবে, হাবিব সাহেব কিছু মনে করেন না। হাবিব সাহেব হচ্ছে ইউলেভের পুরাটা মুরব্বী, ওল্ড জয়েন্ট রেজিস্ট্রার সাহেব। তো আপনি আসছেন, ধন্যবাদ। আমরা এখানে যা বলছি আন্ডার কি বলে বাক স্বাধীনতা, যে না আমাদের বিরুদ্ধে আবার মামলা করবে, দেখেন। যা হোক, আমি বলছিলাম আমরা এখানে আজকে থামতে হবে একটা না একটা পর্যায়ে। আপনাদের এই কথাগুলো উপকারী হয়েছে। ছাত্রদেরকে আমি বলবো নিজেদের উদ্যোগে নিজেদের প্রতিনিধিত্বশীল সংগঠন তৈরি করেন। এটা মানে এটা ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্রলীগ নয়। আমাদের স্টুডেন্টস যেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন অফ ইউল্যাব, রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন। কীভাবে করবেন? আমেরিকানরা যেমন নির্দিষ্ট দিনে করে, আমরাও করতে পারি। প্রত্যেক বছর 1 জানুয়ারি নির্বাচন হবে, উদাহরণস্বরূপ বললাম, বা 1 ফেব্রুয়ারি হবে। এটা হইতেই হবে ওই দিন। ছাত্ররা ওপেনলি ভোট দিয়ে তাদের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করবে, 1 বছরের জন্য করবে।
আপনারা যদি মনে করেন 1 বছর বিশ্বাস করা যাবে না, 1 সেমিস্টারের জন্য করবে। প্রত্যেক সেমিস্টারে আমাদের ভাইস চ্যান্সেলর যেমন ফ্যাকাল্টি মিটিং ডাকে, আপনারা ছাত্রদের জন্য প্রত্যেক সেমিস্টার ইলেকশন করবেন, অসুবিধা কি? ভোট দিতে তো কোনো মজা আপনাদের আর নাই। আপনার ব্যাংকের টাকা তোলেন না, আপনার আইডি কার্ড দিয়ে ভোট দিবেন, মানে এখানে আর দলাদলি কিছু করা যাবে না। এমনকি বাড়ির থেকেও ভোট দিতে পারবেন। কথায় কথায় ছাত্রছাত্রীদের যে সংগঠন থাকে, তখন ছাত্রছাত্রীদের অধিকারের কথাগুলো কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে। একই কাজ শিক্ষকদের মধ্যে হতে পারে, কর্মচারীদের মধ্যে হতে পারে। এইটা মৌলিক অধিকার, এটা ILO স্বীকৃত অধিকার এবং বাংলাদেশের লেবার কোডে স্বীকৃত অধিকার। যদি এই বিষয়ে কোনো আইন থাকে, ইউজিসিতে হোক, এমনকি এটাতে পার্লামেন্টও করে, সে আইন অবৈধ হবে। এমনকি ইউল্যাব কর্তৃপক্ষের কোনো ম্যানুয়ালের মধ্যে যে লেখা থাকে অভিযোগ সংগঠন করা যাবে না, সেইটা কিন্তু সাথে সাথে ইট উইল বি ইপসো ফ্যাক্টো, এটা আমরা অ্যাবিনিশিউ ভয়েড বলতে পারবো। আমার মনে হয় এটা হচ্ছে সংস্কারের পথে প্রথম পদক্ষেপ। আমরা হুজুগে আন্দোলনে নেমেছিলাম, আমরা জানতাম না। আর হলো আমাদের এটা থেকে উত্তরণের জন্য মগজ ধোলাইয়ের কোনো ভূমিকা আছে কি না। আচ্ছা, মগজ ধোলাইটাকে ভদ্র ভাষায় বলে এনলাইটেনমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এটা আর একটা ভদ্র নাম হচ্ছে এডুকেশন। আমরা যে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করি, এটাতে আসলে মগজ ধোলাই। আপনার মগজটা ওই যে ফরম্যাটিং করা, আনফরম্যাটেড ছিল, এটাকে ফরম্যাট করা। ফরম্যাট করার সময় আমি আমার মতো করেই করি, এখানে বায়াসটা আসবে। তো যা হোক, আমি বলছি আমরা যে হুজুগের কথা বলছি তার পর্যন্ত তলার কথা আছে। আমাকে প্রায় সময় অনেকে জিজ্ঞাসা করে, আপনি ইংরেজি মিডিয়ামে বিরোধিতা করেন কেন? আমি বলছি আমি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াই, তাহলে মনে হতে হলে একটা কন্ট্রাডিকশান, সেটার একটা সুরাহা না করলে আমি হুজুগটা বোঝা যাবে না। আরেকজন ইংরেজি মিডিয়াম করেছে তাই আমিও ইংরেজি মিডিয়াম করছি, এর ভালো মন্দ কিন্তু আমি পুরোপুরি বিচার করি নাই। আমার ধারণা এতে চাকরি পাওয়া যাবে বেশি, এইরকম কিছু লোক আছে। আর কিছু লোক আছে আমি আগ্রহবশত, ধরেন আমাদের দেশে সংস্কৃত মিডিয়াম করে নাই, কিন্তু আমি খুব আপ্রাণ চেষ্টা করছি সংস্কৃত শেখার জন্যে, পারছি না। সেটা আমার শিক্ষক নাই ভালো, অথবা আমি ছাত্র হিসেবে মগজ খারাপ, কিন্তু চেষ্টা করছি। এটা নিশ্চয়ই হুজুগের কাজ নয়, এটা আমার একটা বদ ধারণা আছে যে সংস্কৃত শিখলে আমি নতুন কিছু জানতে পারবো, কালিদাস পড়তে পারবো অরিজিনালে। আচ্ছা, এই নানা কারণে লোকে নানা কাজ করে, কিন্তু আমরা বলছি ইংরেজি মিডিয়াম বাংলাদেশে করার দোষটা কি? দোষটা মানে ইংরেজি অনুকরণের জন্য নয়, এটা হচ্ছে অগণতান্ত্রিক। অগণতান্ত্রিক এই জন্য যে প্রত্যেক মানুষের শিক্ষা লাভের অধিকার আছে, এটা বলার সাথে আরও দুটো প্রশ্ন আমাকে করতে হয়। কি শিক্ষা লাভের অধিকার আছে তার, এবং কতটুকু শিক্ষা লাভের অধিকার আছে, এই দুটো কথাই কিন্তু আমরা অস্পষ্ট রেখেছি। এটা হচ্ছে হুজুগ। যেমন আমরা ধরে নিয়েছি মানুষের শিক্ষা লাভের অধিকার আছে, শিক্ষা একটি অধিকার, শিক্ষা একটা পাবলিক গুড। আমি আগে বলেছি, ধারণা ক্লাস 5 পর্যন্ত পড়লেই হবে, আমার অধিকার তো পূরণ হয়ে গেল। কিন্তু 5 পড়ে আপনি কি করতে পারেন? না আপনি পুরোপুরি মানুষ হতে পারেন, না আপনি কোনো চাকরি পেতে পারেন। আগের দিনে হয়তো পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যাবে না। এমনকি ক্লাস 10 পরেও আজকাল কোনো চাকরি পাওয়া যায় না। প্রাইমারি স্কুলের মাস্টার হতে গেলে আপনার গ্র্যাজুয়েট হতে হয়, মানে অর্থাৎ চাহিদাটা বাড়ছে। তো এই পর্যন্ত শিক্ষা যদি অধিকার হয়, তাহলে গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত শিক্ষা অধিকার হওয়া উচিত, এবং সেই অধিকার সকলের থাকা উচিত। আপনি যদি বলেন না যারা মেধাবী শুধু তাদেরই ম্যাট্রিক পাস করার অধিকার থাকা উচিত, যারা অমেধাবী তাদের নাই। কিন্তু মানুষ মেধাবী বা অমেধাবী এটা মাপবো কী করে? একটাই মাপকাঠি আছে, যে কথা বলতে পারে আর যে কথা বলতে পারে না। ধরেন একটা ব্যবহার করলাম, কিন্তু কথা বলতে পারে না এমন মানুষের সঙ্গে তো অতি অল্প। মানুষ হলে কথা বলতে পারে। কথা বলাই যে বাক্য রচনা করা, সে শুধু ইংরেজিতে না, বাংলাতেও বাক্য রচনা করা অসাধারণ ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ। যদি এটা স্বতঃস্ফূর্তভাবে হয় বলেই আমরা বুঝতে পারি না। তো যে মানুষ কথা বলতে পারে তার মেধা আছে। আমার এটা ডগমা মনে হইতে পারে আপনার, বলে আপনি কি এটা প্রমাণ করেছেন? আমি প্রমাণ করতে হলে আমার 2 মিনিট লাগবে, সেই 2 মিনিট সময় আমি নেব না এখন আপনাদের জন্য। মানুষ মাত্রই মেধাবী যদি ধরে নেন, তাহলে মেধার ভিত্তি দিয়ে কেউ ম্যাট্রিক পর্যন্ত পড়তে পারবে, মেধা নাই বলে পড়তে পারবে না, এর যুক্তি তো খাটে না। তার মানে আপনি অন্য কোনো কারণে তাকে পড়তে দিচ্ছেন না, তাহলে এটা গণতান্ত্রিক নয়। এখন যে দেশের মানুষের বেশিরভাগ মানুষের দৈনন্দিন কাজের ভাষা, কথার ভাষা, তার ঐতিহ্য, সংস্কৃতি, লোকপুরাণ সবই বাংলা ভাষায়, সেখানে আপনার ইংরেজি শেখার আপনার অধিকার আছে, কিন্তু আপনি এটা চাপিয়ে দিতে পারেন না। তা আপনি বলবেন আমি কি চাপিয়ে দিচ্ছি? কিন্তু আপনি যে উদাহরণ স্থাপন করেন, অন্যরা সেটা অনুকরণ করে। দেশের বড় লোকেরা যা করে সেটা দেশের সাধারণ মানুষ মডেল হিসেবে মেনে নেয়, এটা দুনিয়ার ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে। কাজে ভালো ভালো ছাত্ররা যখন ইংরেজি মিডিয়ামে পড়ে, ভালো ভালো স্কুলগুলো যখন ইংরেজি মিডিয়াম হয়, অন্যরা ইংরেজি মিডিয়ামে পড়তে না পারার যে ইনফিরিয়রিটি, হীনমন্যতা, তাতে ভোগে। এইভাবে এই যে আমাদের এখানে বক্তৃতা দিলে আপনারা লক্ষ্য করেন, ইংরেজিতে যদি আমরা সকালে বক্তৃতা দিতাম, একটা ম্যাডে অনুষ্ঠান হতো,
কিন্তু বাংলা বলায় অনেক বেশি অংশগ্রহণমূলক হয়েছে, তাই না? এই যে অংশগ্রহণমূলক, এইটাও কিন্তু একটা গণতান্ত্রিক। এইখানে আমরা অনুষ্ঠান প্রায় চেষ্টা করি উপর থেকে এসে একটা ভাষণ দিয়ে যায়। এখানে ধরেন ইউলেবে এক ধরনের শিক্ষকদের মিটিং হয়, প্রত্যেক সেমিস্টারে একবার হয়। সেখানে ভাইস চ্যান্সেলর কিছু বলেন, প্রো ভাইস চ্যান্সেলর কিছু বলেন, কিছু অনুষ্ঠানের ঘোষণা দেন যেগুলো ইমেইলে দেওয়া যেত। কোনো শিক্ষক কথা বলতে পারেন না একমাত্র সুদীপ চক্রবর্তী ছাড়া। লক্ষ্য করেছেন? কারণ সুদীপ চক্রবর্তী দাঁড়িয়ে কিছু একটা বলবেনই, যেহেতু তিনি ডিরেক্টর সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ, তাই না? এই ধরনের ব্যাপার ছাড়া এই যে 45 মিনিটের মিটিং বা 55 মিনিটের মিটিং, এটাকে গণতান্ত্রিক হলো। 3 মাস পরে শিক্ষকদের ডেকে এখানে কিছু ইন্ডাস্ট্রিয়াল ফুড খেতে দেওয়া হয়, একটা আপেল থাকে, ভিতরে একটা স্যান্ডউইচ থাকে। এই জন্য মিটিং করে ডেকে আনার দরকার আছে? মানে এটা মিটিং গণতান্ত্রিক নেই। এই জন্য বলছি আমাদের এখানে ইংরেজি মিডিয়াম পড়াবার প্রধান শত্রু হচ্ছে এটা বৈষম্যমূলক এবং সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী। তা আপনি বলেন আমি কি ইংরেজি শিখবো না? আমি তো কোনোদিন ইংরেজি শেখার বিরোধিতা করি নাই। আপনি সবসময় আমার কথাকে বিকৃত করে বলেন। আমি বলি আপনি ইংরেজি শেখার জন্যেই শিক্ষার মাধ্যম দেশীয় ভাষায় করবেন। আপনি প্রথমে বললেন এটা সম্ভব নয়। আমি বলি অবশ্যই সম্ভব। হাইকোর্টে বাংলা ভাষায় রায় লেখা বেশি সম্ভব, কিন্তু বিচারপতিরা যখন বলেন আমি বাংলায় রায় লিখতে পারি না, তাহলে তিনি কিন্তু নিজেই বলতেছেন আমি যোগ্য নই। কারণ বাংলাদেশের রাষ্ট্রভাষা, ভালোর জন্য হোক মন্দর জন্য হোক, বাংলা। তার পাশে যদি আপনারা যারা গারো, সাঁওতালি এবং তাসলিম খলিলের ভাষায় সিলেটিও লিখতে চান, আমার কোনো আপত্তি নেই। কানাডায় ইংরেজি এবং ফরাসি দুটোই চলে। সুইজারল্যান্ডে জার্মান, ফরাসি, ইটালিয়ান এবং রোমান্স বলে একটা ভাষা, 4টাই চলে। এবং সবগুলো দলিলপত্র, রাস্তায় সবগুলো পথনির্দেশ ওই 4 ভাষাতেই আছে। যদি রোমান্স ভাষার কথা বলে লোক শতকরা একজনও নয়। এটা প্রতীকী স্বীকৃতি, সেটা আমরাও করতে পারি। আমরা শুধু অনুবাদটাই করতে পারি না। এই যে ইউলেবের সমস্ত জিনিস ইংরেজিতে, রাষ্ট্রভাষা বাংলা হলে সমস্ত জিনিস ইংরেজিতে হতে পারে না। এটা বেআইনি, সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। আপনার এটা বাংলায় হবে, তার নিচে আপনি ইংরেজি অনুবাদ দেন। আমাদের সব বক্তৃতা যদি আমি বাংলায় দেই, ইংরেজি অনুবাদ করেন, কারণ এখানে বিদেশি ছাত্ররা পড়ে। লেকচারের ভাষাতে ইংরেজি বাংলা করতে পারেন, কিন্তু লোগোর ভাষাতে উপরে ইংরেজির নিচে বাংলা হবে কেন? এটা তো সংবিধানের বিরোধী, প্রটোকলের বিরোধী। তো আমরা এই সমস্ত অন্যায় কেন দূর করতে পারছি না? না, আপনি চিন্তা করেন এইখানে যে গেটেড লেখছেন ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, এটা ইংরেজি অক্ষরে নিচে ছোট করে বাংলা লিখছেন যেন সতীনের পুত্রের মতো। কিন্তু জাতীয় আপনার আন্তর্জাতিক বিমানবন্দরকে সমান করে লিখেছেন। আমি এই কথাগুলো উদাহরণ দিয়ে এই জন্য বলছি, যে কারণে ইংরেজি ভাষায় কিন্ডারগার্টেন চালানো অগণতান্ত্রিক। আপনি এই দেশের লোকদের আপনি বলতে আমি তাকে ইংরেজি শেখাচ্ছি, কিন্তু সাথে সাথে তাকে বাংলায় শেখার অধিকার যে বঞ্চিত করছেন, এটা আপনি খেয়াল করছেন না। তা আপনি বলেন যে না, পৃথিবীর সব দেশে একটা আমাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রদেশ পুর্তরিকো করে ফেলেন। আমেরিকা আপনাকে পাসপোর্ট দেবে? তা দেবে না। কিন্তু তারপরেও স্বাধীনতা পেয়ে গেলে আমি মাঝে মাঝে পরাধীন হতে ভালোবাসি। আমরা যুক্তরাজ্যের একটা প্রদেশ হলাম না কেন? স্কটল্যান্ড এখন আলাদা হয়ে যেতে চাচ্ছে, খেয়াল করছেন, আর বাংলাদেশ ঢুকতে চাচ্ছে। এইটা ঠিক নয়। আমাদের মনে করা উচিত যে বাংলা ভাষাতেও উচ্চতর জ্ঞান চর্চা করা সম্ভব। স্বীকার করি বেশ কয়েক বছর, কেন কয়েক দশক লাগবে, কিন্তু আপনি তো আজকে শুরু না করেন, কবে করবেন? আপনি অনেকের ধারণাকে যদি ইংরেজি মিডিয়াম তুলে দিয়ে আমরা আমাদের বোধহয় লেখাপড়ার মান সব হুড়মুড় করে ভেঙে পড়বে। এটা একেবারেই অমূলক ধারণা, মোটেও পড়বে না। এই পরিশ্রম করবে কে? মেয়েও ধরবে কে? হু ইজ টু বেল দ্য ক্যাট? এই জন্য কেউ কাজটা করছে না। এই করছে কি, আসলে এখানে যে শ্রেণী ক্ষমতা দখল করেছে, আশরাফ কাছে যেটাকে বলেন এলিটিস্ট গভর্নমেন্ট, সমাজটাই তো এলিটিস্ট হয়েছে। এই জন্য তো বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যে মূল স্লোগান ছিল সামাজিক সুবিচার, সেটা প্রতিষ্ঠিত হয়নি। এই সুবিচার কথাটা বললেই আপনার সাম্য আর মানবিক মর্যাদা কোনোটাই লাগে না, ওটা রিপিটিশন। কিন্তু সুবিচার মানে সেই প্ল্যাটোর আমল থেকে আমরা চিরকালই সুবিচারের দাবিতে আসছি। সুবিচার মানে যে যার ভূমিকা অভিনয় করবে, যে যার প্রাপ্য পাবে। এখন প্রশ্ন হচ্ছে কার প্রাপ্য কোনটা, এটা কীভাবে নির্ধারিত হবে? একটা নির্ধারণের মাপকাঠি হচ্ছে বাজার। বাজার কারো বেতনকে কোটি টাকায় রূপান্তরিত করেছে, কারো বেতনকে 8,000 টাকার নিচে নিয়ে গেছে, এবং শত শত লোককে, কোটি কোটি লোককে বেকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে বললেন 40 মিলিয়ন লোক পভার্টি লাইনের নিচে বাস করে, কথাটা তো মিথ্যে নয়। তার মানে পুঁজিবাদী ব্যবস্থা ব্যর্থ। সমাজতন্ত্র বলে রাশিয়া যেটা হয়েছে, ওটা পুঁজিবাদী ব্যবস্থার ভেতরেরই একটি অল্টারনেটিভ ছিল, এই জন্য এটা ব্যর্থ হয়েছে। না, আমাদের সমাজেও আমাদের যে ন্যায় বিচারের সংগ্রামটা আমরা আরেকটু বাড়াতে পারি। আমি আশরাফের সাথে একমত। আমরা যদি চট্টগ্রামের দিকে যাত্রা করি, চলুন অন্তত কুমিল্লা পর্যন্ত যাই।
আমরা গণতন্ত্রের আইডিয়ার বিপরীত হিসেবে এতদিন সমাজতন্ত্রকে শুনে এসেছি। বা হাত শোনো, তুমি গণতন্ত্রী না সমাজতন্ত্রী। কিন্তু একটু যদি আপনি ভাবেন, গণতন্ত্র জিনিসটাকে যদি আপনি সত্যিকার অর্থেই সম্প্রসারিত করতে চান, অর্থাৎ শুধু ভোট দেওয়ার বাইরেও অন্য জায়গায় বৈষম্যহীনতা বা সাম্য প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার একটা যেই ব্যবস্থায় পৌঁছেন সেটার নাম সমাজতন্ত্র হওয়া বাঞ্ছনীয়। কিন্তু না হয়ে মাঝখানে এক জায়গায় এটা ঠেকে গেছে, ইউরোপে বিশেষ করে, যেহেতু রাশিয়ায় বিপ্লব হয়েছিল, তখন সেইটার দিকে না যাওয়ার জন্যে তারা গণতন্ত্রকে একটু সম্প্রসারিত করেছে। ওইটার নাম হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট মানে কি, যেমন আপনি যদি চাকরি না থাকে 6 মাসের মতো আপনাকে বেকার ভাতা দেওয়া হবে। ওয়েলফেয়ার স্টেটের বৈশিষ্ট্য হচ্ছে কেউ না খেয়ে থাকতে পারবে না, তাকে ফুড কুপন দেওয়া হবে। আমাদের এখানে ওই যে 32 নম্বরের পাশে যে ফুট ওভার ব্রিজ আছে শুক্রবারে যাইতে, সেখানেও এখন না খাওয়া বহু লোক শুয়ে থাকে। আমরা তাদেরকে বলি যে ওগুলি মাদক গ্রহণ করে। কিন্তু এটা তো সত্য যে এটা মানবিক মর্যাদার নিচে। মানুষ কেন রাস্তায় শুয়ে থাকবে? যদি তার থাকার ঘর থাকা সত্ত্বেও শুয়ে থাকে, তাহলে তার মাথা খারাপ হয়েছে। কিন্তু আমরা সব মানুষকে মাথা খারাপ হয়েছে ধরে নিতে পারি না। তার মানে এটা রাষ্ট্রের, মানে রাষ্ট্র বলতে আমি বোঝাচ্ছি সমাজের মাথা, কিন্তু এখানে সমাজটা ইমপ্লিসিট আছে। সমাজেরই এটা ব্যর্থতা। কেন মানুষের চাকরি নাই কেন? লোকে বলকে বাজারে যদি আপনি সর্বনিম্ন মজুরি গ্রহণ করতে রাজি থাকেন, অনেক আপনি চাকরি পাবেন। কিন্তু সর্বনিম্ন মজুরির সীমা বহুদিন আগে থেকে আমরা জানি, একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য না হলে মানুষ বাঁচতে পারে না। তো সুতরাং এটা বলে ন্যূনতম মজুরি। আমাদের দেশে যেটাকে বলা হয়, এই যে আমি উল্লেখ করলাম, আমাদের কোনো কোনো কর্মচারী যে বেতন পায়, এটা দিয়ে তো একটা পরিবারের পক্ষে 1 মাস বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে তারা ন্যূনতম মজুরি যা না হলে জীবন সম্ভব নয়, তার চেয়ে কম বেতনে চাকরি করছে। এরা হলো ছদ্ম বেকার। অর্থাৎ সে কাজের মধ্যে আছে, কিন্তু কাজে যে পুরস্কার না হলে জীবন ধারণ করা যাবে না, সেটাও পাচ্ছে না। তো এই পরিস্থিতিগুলি যদি কোনো রাষ্ট্র রোধ করতে চায়, তাকে ওয়েলফেয়ার স্টেট বলি। কিন্তু সে বেকারত্বের মূল কারণকে হাত দেবে না। রাষ্ট্র যদি 10 জনেরই হয়, আমাদের সবচেয়ে বড় কথা, রাষ্ট্র হচ্ছে একটা সাধারণ সমিতি। যত নাগরিক আছে আমাদের দেশে 17 বা 18 কোটি, এটা আমাদের সকলের সমিতি। আমরা সকলের শেয়ার হোল্ডার, বা আধুনিক ভাষায় স্টেক হোল্ডার। এখন কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা হলে, যদি রাষ্ট্র কোনো সম্পদ না থাকতো, তাহলে আমরা বলতাম যে আমরা সকলে না খেয়ে থাকবো। কিন্তু যেহেতু সম্পদ আছে এবং বিদেশে চলে যাচ্ছে, দেশে প্রচার হচ্ছে, শুধু এটার বন্টনের ক্ষেত্রে সমস্যা আছে। এটাকে আমরা বলছি মূল্য উৎপাদন এবং মূল্যের বন্টন। এটা হচ্ছে মূল সমস্যা। এটা যদি আপনি অ্যাড্রেস করতে চান, তখন আপনি গণতন্ত্রকেই পূর্ণতা দান করেন। যেহেতু এই পূর্ণতা দান করতে পারছি না, ইউরোপে তর্ক শুরু হয়েছিল 19বিংশ শতাব্দীতে। কোনো কোনো দার্শনিক ছিলেন, তারা বলছেন রাষ্ট্রটাকে উৎখাত করতে হবে। এদেরকে বলা হতো নৈরাজ্যবাদী, নৈ রাষ্ট্রবাদী। এই জন্য অ্যানার্কিস্ট, কোনো আর কি চায় না। যেমন ফ্রান্সে বিখ্যাত বুদ্ধিজীবীদের মধ্যে একজন শার্ল ফুরিয়ে, তারপরে প্রুধো, এবং এদেরকে বলা হতো, এবং কবি বোদলেয়ার এদের সমর্থক ছিলেন প্রথম বয়সে, ফুরিয়ে এবং প্রুধো। এই প্রুধোর বিরুদ্ধে কার্ল মার্কস বই লিখেছিলেন, পভার্টি অফ ফিলোসফি। কারণ উনি একটা বই লিখেছেন, ফিলোসফি অফ পভার্টি। অর্থাৎ এখন আমাদের দেশে আমাদের ডক্টর ইউনুস সহ অনেক লোক আছেন যারা ফিলোসফি অফ পভার্টি লিখতেছেন। উনি বলছেন না, দারিদ্রকে আমি জাদু করে পাঠাবো। কিন্তু দারিদ্রকে জাদু করে পাঠানোর সামর্থ্য তার নাই, অথবা দারিদ্রকে পুনর্বন্টন করে আমাদের কোনো লাভ নাই। আমাদের দারিদ্র দূর করতে হবে। তো দারিদ্র দূর করতে হলে যে যে জিনিসগুলো, ব্যবস্থাগুলো আমাদের নেওয়া দরকার, সেগুলো আমরা নিতে পারছি না। কেন নিতে পারছি না? সেই জন্য আমাদের দেশের শিল্পকে ধরেন, একান্তভাবে এই মুহূর্তে 50% বৈদেশিক মুদ্রা আয়ের জন্য আমরা RMG ওরপে রেডিমেডস গার্মেন্টস সেক্টরের উপর নির্ভরশীল। এটা করলে অর্থনীতিতে এক পায়ের উপর দাঁড়িয়ে এগোনো যায় না। মাও শতঙ্গের বিখ্যাত কথা আছে, মানুষের হাঁটতে হলে 2টো পা লাগে। তার শিল্পও লাগবে, কৃষিও লাগবে। আমাদের দেশে শিল্পের নামে হচ্ছে শুধু রপ্তানিমুখী কতগুলি প্রসেসিং ইন্ডাস্ট্রি, এগুলি কাঁচামাল রপ্তানির মাত্র 2য় স্তর মাত্র। আমাদের তো কোনো বেসিক শিল্পায়ন হয় নাই। এই জন্য আমি ডক্টর ইউনুসকে দায়ী করছি না। কিন্তু ডক্টর ইউনুসের দেশে দারিদ্র দূর হবে না যতদিন পর্যন্ত তার দেশে শিল্পায়ন না হয়। ইউরোপে শিল্পায়ন হয়েছে, এবং সেই জন্য নরওয়ে কিংবা সুইডেনের কথা বলা একটু অবান্তর আমাদের জন্যে। কারণ নরওয়ে সুইডেনের লেভেলের শিল্পায়ন আমাদের এখানে হয়নি। আমাদের শিল্পায়ন হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল মুরগি খাওয়াচ্ছে এখানে, এটাই আমাদের ফুড কিন্তু ইন্ডাস্ট্রিয়াল। যখন এই যে আজকে সুমন রহমান আমাদের খাওয়াইলেন, সেখানেও দেখি আপনার এই চিনি মিশ্রিত স্প্রাইট, 7 আপ এগুলো দেওয়া হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা সবাই কোকাকোলা খাচ্ছে। তাহলে আমি তো আর বাধা দিতে পারবো না, কিন্তু আমি জানি এইটা কোকাকোলার সমাজতন্ত্র, এই দিয়ে সমাজতন্ত্র আমাদের হবে না। আমাদের যদি গণতন্ত্র সত্যি তৈরি করতে চাইতাম আমরা,
তাহলে আমাদের মৌলিক যে সমস্ত জায়গায় বৈষম্য আছে সেগুলো হাত দিতে হবে। একটা হচ্ছে আয়ের বৈষম্য। আপনি বলে এটা কি সম্ভব? আমাদের এতগুলি কমিশন হচ্ছে না, 10টা কমিশন হচ্ছে না, বেতন সংস্কার কমিশন হয় নাই, মজুরি কমিশন হয় নাই, কারণ এগুলি বর্তমান সরকারের কল্পনা শক্তির বাইরে। আমরা যখন আন্দোলন করেছিলাম আমরা চেয়েছিলাম এখানে বৈষম্য বিরোধিতা হবে, কিন্তু মূলত আমরা কোন কোন বৈষম্য দূর করতে চাই এই বিষয়ে কোনো ঐকমত হয়নি। কিন্তু তারপরে যেটা হয়েছে, জনগণের এই যে গুম খুন এবং ক্রস ফায়ারের বিরুদ্ধে ঐকমত, এটা কম কথা নয়, আমরা এটা অর্জন করতে পেরেছি। আজকে এখানে যে আমরা কথা বলতে পারছি, আমাদের অধিকারগুলিকে আমরা যদি দুভাগে ভাগ করি, এটা আমি নিজে করছি না, এরকম করা হয়েছে, কতগুলিকে বলি আমরা আমাদের নাগরিক এবং রাজনৈতিক অধিকার, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। আমাদেরকে বিনা বিচারে শাস্তি দেওয়া যাবে না, বিনা কারণে আটক করা যাবে না, আমাদের চলাচলের স্বাধীনতা ব্যাহত করা যাবে না, আমাদের সভা সমিতি করার অধিকার, সংগঠনের অধিকার বাতিল করা যাবে না। কিন্তু আশ্চর্য লাগে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন, কী কারণে তাদের যে ন্যূনতম বৃত্তিগত সংগঠন ট্রেড ইউনিয়ন, সেই অধিকার থেকে আমরা কেন সেলফ সেন্সর করলাম নিজেদের? বলা সবাই অনুসন্ধান করছে, আচ্ছা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট থেকে এর কোনো নিষেধাজ্ঞা আছে? স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নাই। তারপরেও আমরা কি কাল্পনিক জুজুর ভয়ে, কারণ সকলে জানে আমি চাকরিটা হারাতে চাই না। তাহলে আপনি যদি একটা ট্রেড ইউনিয়ন করেন, অর্থাৎ শিক্ষকদের ন্যূনতম বার্গেনিং অ্যাসোসিয়েশন, যেটাকে বলে টিবিএ, মানে সিবিএ, কালেকটিভ বার্গেনিং অ্যাসোসিয়েশন, টিবিএ ভুল হয়ে গেছে আমার, ফ্রয়েডিয়ান মিস্টেক, টু বি অ্যানাউন্সড, এটা আমাদের যে সিবিএ নাই, এইটা একটা অদ্ভুত ধরনের ব্যাপার না? কেন এটা নাই? তাহলে আপনি কি করে নিজের অধিকার রক্ষা করবেন? ছাত্র, আমরা সবাই বলছি কি আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, কিন্তু ছাত্রদের তো কালেকটিভ ইন্টারেস্ট আছে, সেগুলো যেগুলো নেহায়েত, এইটাও আমরা করতে পারছি না কেন? তাহলে বৈষম্য দূর করার জন্য যে শক্তি দরকার, সেটা হচ্ছে আপনার কান্না আপনাকে কাঁদতে হবে। আমাদের বলে না, যে বাচ্চা কাঁদে না সে দুধ পায় না। আমরা আমাদের অধিকার রক্ষা করতে পারবো না নাগরিক হিসেবে যদি আমি একজন চাকুরিজীবী হিসেবে নিজের অধিকার রক্ষা করতে না পারি। এই ধরনের নানা ক্ষেত্রে আছে। কাজেই কালেকটিভ বার্গেনিং এজেন্ট অথবা টিচার্স অ্যাসোসিয়েশন বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, পরিষ্কার এই গঠনতন্ত্র অনুসারে আমাদের থাকা উচিত, কিন্তু নাই কেন? আমাদের ইউনিভার্সিটির বয়স 20 বছর হয়েছে, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির বয়স 30 বছরের বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এরকম বড় নজির নাই। কোথাও কোথাও গোপনে সংগঠন থাকলেও থাকতে পারে, পূর্ব বাংলার সর্বহারা পার্টির মতো, এগুলি নিয়ে আমি চাই না, কিন্তু প্রকাশ্যে আমাদের কোনো শিক্ষক সমিতি নাই। এটা আশ্চর্য লাগে আমার, কেন নাই? আমিও এখানে চাকরি করছি 14 বছর, কিন্তু এই প্রশ্ন আমার মনেও আসে নাই। আমি বলছি না যে আই এম হলিয়ার দেন দাও, তা নয়, আমরা সকলে কিন্তু এই অপরাধে খানিকটা অপরাধী। মিনিমাম অধিকারের জন্য যে সংগঠন, সেটা যদি এইখানেই করতে পারি, তাহলে আমরা রাষ্ট্রক্ষেত্রে তুলতে পারবো। কিন্তু যা আমরা করেছি এটাকে ছোট করার জন্য বলছি না, সামনে এগোবার জন্য এটা বলা খুব জরুরি। ধন্যবাদ।